ব্যাংক সমন্বয় বিবরণীর তৃতীয় লেকচারে স্বাগত জানাই। আমি মোহাম্মদ হারুনুর রশিদ, প্রভাষক, লালমোদা সরকারি মডেল কলেজ। আজকের আমার যে প্রশ্নটি সেটি শুরু হয়েছে নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে। খেয়াল করো, আমার প্রশ্নটি শুরু হবে নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত। আমি আমার গত লেকচার এবং তার আগের লেকচারে বলেছিলাম এই অঙ্কটি চারভাবে শুরু হতে পারে। একটি হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, একটি হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত, একটি হচ্ছে পাস বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত এবং একটি হচ্ছে পাস বই অনুযায়ী ব্যাংক জমা অতিরিক্ত। তো আজকের আমার এই প্রশ্নটি হচ্ছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত দিয়ে। আমি প্রশ্নটা পড়ছি, খেয়াল করো। 2016 সালের 31 ডিসেম্বর তারিখে মাকসুদুর রহমানের নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 75,000 টাকা। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত ছিল 75,000 টাকা, যা পাস বইয়ের সাথে অসঙ্গতিপূর্ণ বা যার সাথে পাস বইয়ের গড়বিল রয়েছে। গড়বিলের কারণগুলো নিম্নরূপ। তো আমরা তো জানি, প্রথমে আমরা ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে এটা লিখবো যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 75,000 টাকা। এরপর আমরা যোগ এবং বিয়োগ, যোগ রান্ডারের যোগগুলোকে লিখবো, বিয়োগ রান্ডারের বিয়োগগুলোকে লিখবো। তো যোগ বিয়োগ করার যে নিয়মটা আমি বলেছিলাম গত ক্লাসে বা গত লেকচারে, আমি আবারও একটু বলছি, একটু খেয়াল করবে যে ব্যাংক যেটা যোগ করেছে আমরা সেটা যোগ করব, ব্যাংক যেটা বিয়োগ করেছে আমরা সেটা বিয়োগ করব। আমরা যোগ করেছি কিন্তু ব্যাংক কিছুই করেনি, সেক্ষেত্রে আমরা বিয়োগ করব। আবার আমরা বিয়োগ করেছি, ব্যাংক কিছুই করেনি, সেক্ষেত্রে আমরা সেটাকে যোগ করব। আশা করি ক্লিয়ার। শেষের দুটি বিষয় আমি আবারও বলছি। ধরো আমরা যোগ করেছি, ব্যাংক করেনি, তখন আমরা বিয়োগ করব। আবার আমরা বিয়োগ করেছি, ব্যাংক করেনি, আমরা যোগ করব। তাহলে আমার গড়মিলের কারণগুলো আমি এখন আলোচনা করছি। দেখো, 1 নম্বরে বলা হয়েছে পাওনাদারকে ইস্যুকৃত 5,000 টাকার চেক এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। পাওনাদারকে ইস্যুকৃত 5,000 টাকার চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি, অর্থাৎ আমরা চেকটা দিয়ে দিয়েছি পাওনাদারকে। আমরা চেক ইস্যু করার সঙ্গে সঙ্গে আমরা নগদান বইতে ব্যাংকের খরচ হিসেবে দেখিয়ে ব্যাংক থেকে টাকাটা বিয়োগ করেছি, কিন্তু চেকটি ব্যাংকে উপস্থাপিত না হওয়ার কারণে ব্যাংক এখনো কোনো কাজ করেনি, অর্থাৎ ব্যাংক করেনি, আমরা বিয়োগ করেছি। তাহলে আমাদেরকে যোগ করতে হবে। 2 নম্বর দেখো, 8,000 টাকা, 6,000 টাকা ও 2,000 টাকার ইস্যুকৃত চেক। আবার খেয়াল করো, আমি 3টি চেক ইস্যু করা হয়েছে। 8,000 টাকা, 6,000 টাকা ও 2,000 টাকার ইস্যুকৃত চেকগুলির মধ্যে প্রথম ও তৃতীয় চেকটি ব্যাংকে উপস্থাপিত হয়নি। প্রথম ও তৃতীয় চেক হচ্ছে 8,000 ও 2,000 টাকা মূল্যের চেক, এই দুটি চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। তো 3টি চেকের মধ্যে 2টি চেক উপস্থাপিত হয়নি, তার মানে হচ্ছে ওই 2টি চেক ব্যাংক কিছুই করেনি, কিন্তু আমরা বিয়োগ করেছি। তাহলে আমাদেরকে ওই 2টি চেকের টাকা যোগ করতে হবে, অর্থাৎ আমাদেরকে 8,000 ও 2,000 মোট 10,000 টাকা যোগ করতে হবে। 3 নম্বর আসো, পাওনাদারকে ইস্যুকৃত 8,000 টাকার চেক ভুলক্রমে নগদান বইতে 800 টাকা লেখা হয়েছে। আমরা পাওনাদারকে 8,000 টাকার চেক ইস্যু করেছি, ভুলে আমরা নগদান বইতে 800 টাকা লিখেছি। এখানে ব্যাংকের কোনো কথা বলা হয়নি। এর মানে হচ্ছে নিঃসন্দেহে ব্যাংক টাকাটা পরিশোধ করেছে এবং সে 8,000 টাকাই পরিশোধ করেছে, মানে ব্যাংক এখানে 8,000 টাকা বিয়োগ করেছে। আমরা এখানে নগদান বইতে 8,000 টাকা বিয়োগ করার পরিবর্তে 800 টাকা বিয়োগ করেছি, ভুলে 7,200 টাকা কম বিয়োগ করেছি। এখন আমাকে 7,200 টাকা বিয়োগ করতে হবে। 4 নম্বর, আদায়ের জন্য জমাকৃত 10,000 টাকার একটি চেক এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে 10,000 টাকার চেক, এখনো ব্যাংক আদায় করতে পারেনি। তো আমরা চেকটি ব্যাংকে জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যোগ করেছিলাম, ব্যাংক আদায় করতে পারেনি, মানে ব্যাংক কিছুই করেনি। তাহলে আমাদেরকে এখন বিয়োগ করতে হবে, অর্থাৎ আদায়ের জন্য জমাকৃত 10,000 টাকার চেক এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি, এটা আমাকে বিয়োগ করতে হবে। 5 নম্বরে আসো, আদায়ের জন্য জমাকৃত 10,000 ও 5,000 টাকার 2টি চেকের মধ্যে 5,000 টাকার চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে, যার নগদান বইতে লেখা হয়নি। আমরা আদায়ের জন্য 2টি চেক ব্যাংকে জমা দিয়েছিলাম, একটি চেকের দাম 10,000 টাকা, অপর চেকের মূল্য 5,000 টাকা। এর মধ্যে 5,000 টাকার যে চেকটি সেটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হয়েছে। ব্যাংক যখন প্রত্যাখ্যান করে, আমরা এইভাবে মনে করতে পারি যে সেই চেকের টাকাটা ব্যাংক আদায় করতে পারছে না। আবার আমরা এইভাবে মনে করতে পারি যে ব্যাংক বিয়োগ করেছে। আমি এইভাবে মনে করতে পারি যে ব্যাংক টাকা আদায় করতে পারেনি, আমরা যোগ করেছি, ব্যাংক কিছুই করেনি, তাহলে আমাকে বিয়োগ করতে হবে। আবার আমি এইভাবে মনে করতে পারি যে
ব্যাংক প্রত্যাখ্যান করেছে মানে ব্যাংক বিয়োগ করেছে, আমাকে বিয়োগ করতে হবে। তো যেভাবে মনে করি না কেন এটা আমাকে বিয়োগ করতে হবে 5,000 টাকা। 6 নাম্বার দেখো, পাওনাদারকে ইস্যুকৃত 5,000 টাকার একটি চেক 1/1/2019 তারিখে ব্যাংকে উপস্থাপিত হয়েছে। 2017 তারিখে 1/1/2017 তারিখে ব্যাংক উপস্থাপিত হয়েছে। এখানে আমার প্রশ্নের উপর বলা ছিল অঙ্কটি হচ্ছে 2016 সালের 31 ডিসেম্বর তারিখে অঙ্কটি করা হচ্ছে। তো এখানে বলা হয়েছে যে চেক ইস্যুকৃত চেকটি 1/1/2017 মানে পরের বছর বা পরের মাসের 1 তারিখে চেকটি ব্যাংকে উপস্থাপিত হয়েছে। আমাকে মনে করতে হবে পরের মাসে উপস্থাপিত হওয়া মানে এই চলতি মাসের চেকটি উপস্থাপিত হয়নি। আমি যে মাসে অঙ্কটি করছি ওই মাসের চেকটি উপস্থাপিত হয়নি, হয়েছে তার পরের মাসে। আমাকে ভাবতে হবে আমার নির্দিষ্ট মাসের মধ্যে চেকটি ব্যাংকে উপস্থাপিত হয়েছিল কি না। এখানে দেখতে পাচ্ছি আমরা ইস্যুকৃত চেকটি নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংকে উপস্থাপিত হয়নি, মানে ব্যাংক কিছুই করেনি, কিন্তু আমরা বিয়োগ করেছিলাম, তাই এখন আমাকে যোগ করতে হবে। সরি। পরের প্রশ্ন দেখো, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 10,000 টাকার চেকটি, আমি আবার বলছি, আদায়ের জন্য ব্যাংকে জমাকৃত 10,000 টাকার চেকটি 7/1/2017 তারিখে ব্যাংক কর্তৃক আদায় হয়েছে। আমরা একটা চেক আদায়ের জন্য জমা দিয়েছিলাম, জমা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যোগ করেছিলাম, কিন্তু ব্যাংক চেকটি নির্দিষ্ট সময়ের মধ্যে আদায় করতে পারেনি, আদায় করতে পেরেছে পরের মাসের 7 তারিখে। কিন্তু বিষয়টি আমার কাছে বিবেচ্য নয়। আমার বিবেচ্য বিষয় হচ্ছে আমার চলতি অর্থাৎ যেই মাসের অঙ্কটি সেই মাসের মধ্যে ব্যাংক আদায় করতে পেরেছে কিনা। সেই মাসে ব্যাংক আদায় করতে পারেনি, তার মানে ব্যাংক কিছুই করেনি। আমরা কিন্তু চেকটি ব্যাংকে জমা দেওয়ার সঙ্গে সঙ্গে যোগ করেছিলাম, তাই এখন আমাকে বিয়োগ করতে হবে হচ্ছে 10,000 টাকা। পরের প্রশ্ন, ব্যাংক কর্তৃক জীবন বীমার প্রিমিয়াম প্রদান 5,000 টাকা নগদান মুক্ত হয়নি। ব্যাংক আমার পক্ষ থেকে জীবন বীমার প্রিমিয়াম বাবদ 5,000 টাকা পরিশোধ করেছে, মানে ব্যাংক বিয়োগ করেছে, আমরা কিছুই করিনি। এখন আমাকে ব্যাংকের সাথে তাল মিলিয়ে আমাকে বিয়োগ করতে হবে 5,000 টাকা। পরের প্রশ্ন দেখো, ব্যাংক কর্তৃক জীবন বীমার প্রিমিয়াম প্রদান 3,000 টাকা নগদান বইতে ভুল ক্রমে 300 টাকা লেখা হয়েছে। ব্যাংক 3,000 টাকার বীমা প্রিমিয়াম প্রদান করেছে ব্যবসায়ীর পক্ষে বা মক্কেলের পক্ষে, তার মানে ব্যাংক 3,000 টাকা বিয়োগ করেছে। আমরা ভুলে নগদান বইতে 300 টাকা বিয়োগ করেছি, তার মানে আমরা 2,700 টাকা আমরা বিয়োগ করিনি। এখন আমাকে 2,700 টাকা বিয়োগ করতে হবে। পরের প্রশ্ন, একজন দেনাদার সরাসরি ব্যাংকে জমা দিয়েছে 5,000 টাকা, যার নগদান মুক্ত হয়নি। দেনাদার যদি সরাসরি ব্যাংকে জমা দেয়, ব্যাংক যোগ করেছে, নগদান মুক্ত হয়নি মানে আমরা কিছুই করিনি, ব্যাংক যোগ করেছে, তাহলে আমাকে যোগ করতে হবে 5,000 টাকা। ব্যাংক একজন পাওনাদারকে সরাসরি পরিশোধ করেছে 5,000 টাকা, যার নগদান মুক্ত হয়নি। ব্যাংক যখন পাওনাদারকে পরিশোধ করে, ব্যাংক তখন আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা বিয়োগ করেছে, তাহলে আমাকেও বিয়োগ করতে হবে 5,000 টাকা। পরের প্রশ্ন দেখো, ব্যাংক কর্তৃক প্রাপ্য বিল আদায় 5,000 টাকা। ব্যাংক যদি প্রাপ্য বিল আদায় করে, সেক্ষেত্রে ব্যাংক সেটা যোগ করেছে। ব্যাংক আমার অ্যাকাউন্টে বা মক্কেলের অ্যাকাউন্টে 5,000 টাকা যোগ করেছে, তাহলে আমার কি করা উচিত? আমাকেও 5,000 টাকা যোগ করতে হবে। আবার একই সাথে লেখা ছিল প্রদেয় বিলের অর্থ পরিশোধ 2,000 টাকা নগদান মুক্ত হয়নি। তাহলে ব্যাংক আবার একই সাথে প্রদেয় বিলের টাকা পরিশোধ করেছে, মানে ব্যাংক বিয়োগ করেছে, আমি করিনি, এখন আমাকে বিয়োগ করতে হবে 2,000 টাকা। পরের প্রশ্ন দেখো, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হয়েছে 2,000 টাকা, ভুল ক্রমে নগদান বইতে 200 টাকা লেখা হয়েছে। আমরা ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে 2,000 টাকা উত্তোলন করেছি, মানে ব্যাংক 2,000 টাকা বিয়োগ করেছে, ব্যাংক 2,000 টাকা বিয়োগ করেছে। আমরা ভুলে নগদান বইতে সেটা 200 টাকা লিখেছি, মানে আমরা 200 টাকা বিয়োগ করেছি, তাহলে আমরা কম বিয়োগ করেছি কত? 1,800 টাকা আমরা কম বিয়োগ করেছি। এখন 1,800 টাকা আমাকে বিয়োগ করতে হবে। পরের প্রশ্ন, ব্যাংকে জমা 5,000 টাকা ভুল ক্রমে নগদান বইতে ক্রেডিট করা হয়েছে। আমরা ব্যাংকে জমা দিয়েছি 5,000 টাকা, ব্যাংকে জমা দিলে পরে ব্যাংক যোগ করেছে, আমারও যোগ করা, আমার নগদান বইতে যোগ করা উচিত, কিন্তু আমি ক্রেডিট করেছি। একটা কথা মাথায় রাখবে, নগদান বইতে ক্রেডিট করা মানে হচ্ছে বিয়োগ করা। নগদান বইতে ক্রেডিট করা মানে বিয়োগ করা। তো নগদান বই যেহেতু ক্রেডিট করেছে মানে বিয়োগ করেছে, যেখানে যোগ করা উচিত ছিল সেখানে বিয়োগ করেছে। কোনো কাজ যখন মানে একটার পরিবর্তে একটা করা হয়, যেমন যোগ করার কথা যদি বিয়োগ করে দেয়, তাহলে এটা বড় ধরনের ভুল এবং সেটা দ্বিগুণ টাকার ভুল হয়ে যাবে, সেখানে দ্বিগুণ টাকার গরমিল দেখা দেবে। সে কারণে আমাকে যে কাজটি করতে হবে, আমি তো 5,000 টাকা বিয়োগ করেছি, ব্যাংক 5,000 টাকা যোগ করেছে, তাহলে আমাকেও যোগ করতে হবে
কিন্তু যোগ করতে হবে হচ্ছে 10,000 টাকা। আমাকে এখন শুদ্ধ করার জন্য যোগ করতে হবে 5,000 গুণ 2 অর্থাৎ 10,000 টাকা। 15 নম্বর দেখো, চেক কাটা হয়েছে বাগানো হয়নি। চেক কাটা হয়েছে মানে হচ্ছে চেক ইস্যু করা হয়েছে। তো চেক কাটা হওয়া, চেক ইস্যুর সঙ্গে সঙ্গে আমরা কিন্তু নগদ মধ্যে বিয়োগ করেছি। ভাঙানো হয়নি মানে ব্যাংক কিছু করেনি। তাহলে আমাদের এখন যোগ করতে হবে 2,000 টাকা। ব্যাংকে 5,000 টাকার চেক জমা দেওয়া হয়েছে, ভুলবশত পাস বইতে ডেবিট করা হয়েছে। ব্যাংকে আমরা 5,000 টাকার চেক জমা দিয়েছি, তার মানে নগদান বইতে আমরা 5,000 টাকা যোগ করেছি। পাস বইতে ভুলবশত ডেবিট করা হয়েছে মানে হচ্ছে, পাস বইয়ের ডেবিট করা মানে কিন্তু একটু খেয়াল রাখবা, পাস বইয়ের ডেবিট শব্দটি নগদান বইয়ের ক্রেডিট শব্দের সাথে সামঞ্জস্যপূর্ণ। পাস বই ক্রেডিট করা মানে হচ্ছে পাস বইয়ে পাস বই ডেবিট করা মানে হচ্ছে পাস বইতে তারা সেটা বিয়োগ করেছে, তাদের যোগ করা উচিত ছিল, তারা বিয়োগ করেছে। এখানে আমি একটু বলে রাখি, যখন বলবে যে নগদ বইতে ডেবিট করা হয়েছে, নগদ বই ডেবিট করা যে কথা, পাস বইয়ের ক্রেডিট করা সেই কথা। আমি আরো একটু ক্লিয়ার করি, যখন ব্যাংকে টাকা জমা হয় তখন ব্যবসায়ী নগদ বইতে ডেবিট করে, কিন্তু ব্যাংক পাস বইতে ক্রেডিট করে। তাহলে বিষয়টা কি বোঝা গেল? ব্যাংকে টাকা জমা দিলে পরে পাস বই সাধারণত ক্রেডিট করে আর নগদ বই ডেবিট করে। এটাই হচ্ছে প্রকৃত নিয়ম। এখন এখানে কি করেছে ব্যাংক? কি করেছে? ব্যাংক ডেবিট করেছে। ব্যাংক ডেবিট করেছে মানে হচ্ছে ব্যাংক মূলত বিয়োগ করেছে। আচ্ছা, তাহলে ব্যাংক যেহেতু বিয়োগ করেছে, আমি বলেছিলাম আমার দ্বিতীয় লেকচারে যে আমরা এখন ব্যাংকের সাথে তাল মিলাচ্ছি। এর মানে হচ্ছে ব্যাংক যা করবে আমরা ঠিক সেটাই করব। ব্যাংক যদি ভুল করে, আমরা ভুল করে সেই কাজটাই আমরা করব। তো এখানে ব্যাংক ভুলে এখানে 5,000 টাকা বিয়োগ করে দিয়েছে, আমরা 5,000 টাকা যোগ করেছিলাম। এখন আমাদের এটি মিলানোর জন্য আমাকে ওই ডাবল টাকা মানে দ্বিগুণ টাকা এখন আমাকে বিয়োগ করতে হবে, অর্থাৎ আমাকে বিয়োগ করতে হবে হচ্ছে 10,000 টাকা। 17, পাওনাদারদের অনুকূলে মোট 12,800 টাকার চেক ইস্যু করা হয়েছে। তার মধ্যে 4,800 টাকা মূল্যের একটি চেক ব্যাংক পরিশোধ করেছে। আমরা পাওনাদারকে 12,800 টাকার চেক ইস্যু করেছিলাম, মানে আমরা 12,800 টাকা নগদান বইতে বিয়োগ করেছিলাম, কিন্তু এর মধ্যে 4,800 টাকা মূল্যের একটি চেক ব্যাংক পরিশোধ করেছে। তো ব্যাংক যেটা পরিশোধ করেছে সেটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমার দেখতে হবে ব্যাংক পরিশোধ করেনি কত টাকা। তাহলে এখানে ব্যাংক পরিশোধ করেনি হচ্ছে 12,800 মাইনাস 4,800, অর্থাৎ 8,000 টাকার চেক ব্যাংক পরিশোধ করেনি, মানে ব্যাংক কিছুই করেনি। আমরা বিয়োগ করেছি, ব্যাংক কিছু করেনি। তাহলে এখন আমাকে যোগ করতে হবে 8,000 টাকা। এরপরে দেখো, লভ্যাংশ আদায় বাবদ ব্যাংক 7,500 টাকা ক্রেডিট করেছে। লভ্যাংশ আদায় বাবদ ব্যাংক ক্রেডিট করেছে মানে ব্যাংক যোগ করেছে। ক্রেডিট করা আমি বলেছিলাম যে ব্যাংক ক্রেডিট করা মানে হচ্ছে ব্যাংক যোগ করেছে। তো লভ্যাংশ আদায় বাবদ ব্যাংক ক্রেডিট করেছে মানে ঠিকই আছে, কাজটি সঠিক, কিন্তু সেটা নগদান মুক্ত হয়নি। তখন আমার কি করা উচিত? আমাকেও যোগ করতে হবে 7,500 টাকা। পরের প্রশ্ন দেখো, প্রতিটি 2,500 টাকা করে দুটি প্রাপ্য নোট আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে, কিন্তু তার মধ্যে একটি প্রাপ্য নোট এখনো ব্যাংক আদায় করতে পারেনি। আমরা 2,500 টাকা করে, প্রতিটি 2,500 টাকা করে দুটা প্রাপ্য নোট ব্যাংকে জমা দিয়েছিলাম। ব্যাংক এর মধ্যে একটি আদায় করেছে মানে কোনো সমস্যা নেই, আর আরেকটি প্রাপ্য নোটের টাকা ব্যাংক আদায় করতে পারেনি মানে ব্যাংক কিছুই করেনি। আমরা যোগ করেছি, ব্যাংক কিছু করেনি, তাই এখন আমাদেরকে বিয়োগ করতে হবে 2,500 টাকা। পরের প্রশ্ন, ব্যাংক কর্তৃক প্রাপ্য নোটের টাকা আদায় হয়েছে 2,500 টাকা। তাহলে ব্যাংক যোগ করেছে 2,500 টাকা এবং তার নগদান বইতে সঠিকভাবে ডেবিট করা হয়েছে। ব্যাংক একটি প্রাপ্য নোটের টাকা আদায় করেছে মানে ব্যাংক যোগ করেছে বা ব্যাংক ক্রেডিট করেছে, আর নগদান বইতে সঠিকভাবে ডেবিট করা হয়েছে। প্রাপ্য নোটের টাকা আদায় হলে ব্যাংক যোগ করেছে, আমাদের যোগ করার উচিত। তা আমরা যদি যোগ করি, আমরা ডেবিট করবো আর কি। নগদান বইতে ডেবিট করা মানে যোগ করা। তো এখানে বলা হয়েছে নগদান বইতে সঠিকভাবে ডেবিট করা হয়েছে, তাহলে ব্যাংক করেছে, আমরাও করেছি। এই লেনদেনের জন্য আমাকে কিছুই করতে হবে না। পরের প্রশ্ন, পাওনাদারকে ইস্যুকৃত 1,500 টাকার চেকের জন্য নগদান বইতে বলে 500 টাকা বেশি ক্রেডিট করা হয়েছে। পাওনাদারকে আমরা 1,500 টাকার চেক ইস্যু করেছিলাম, তাহলে আমাদের উচিত ছিল নগদান বইতে 1,500 টাকা বিয়োগ করা। আমরা সেখানে ভুলে 500 টাকা বেশি ক্রেডিট করেছি মানে 500 টাকা বেশি বিয়োগ করেছি। তাহলে আমরা 500 টাকা বেশি বিয়োগ করেছি, তার মানে হচ্ছে আমরা 2,000 টাকা বিয়োগ করে দিয়েছি ভুলে। ব্যাংক কিন্তু 1,500 টাকা বিয়োগ করেছে, আমরা 2,000 টাকা বিয়োগ করেছি, তাহলে আমরা 500 টাকা বেশি বিয়োগ করেছি, সেই কারণে আমাকে 500 টাকা যোগ করতে হবে। ব্যাংকে বাট্টাকৃত 12,000 টাকার একটি প্রাপ্য নোট প্রত্যাখ্যাত হয়েছে।
এটি নগদান বইতে লিপিবদ্ধ করা হয়নি। ব্যাংক একটা প্রাপ্য নোট যদি প্রত্যাখ্যাত হয়, বলেছিলাম যে আমরা বিষয়টাকে দুইভাবে চিন্তা করতে পারি। প্রাপ্য নোট যদি প্রত্যাখ্যাত হয়, আমি এইভাবে চিন্তা করতে পারি যে ব্যাংক আদায় করতে পারেনি। তো আমরা পূর্বে যোগ করেছিলাম ব্যাংক আদায় করতে পারেনি মানে ব্যাংক কিছুই করেনি, আমাদের বিয়োগ করা উচিত, এইভাবে চিন্তা করতে পারি। অথবা আমরা এইভাবে চিন্তা করতে পারি ব্যাংক প্রত্যাখ্যান যদি করে সেক্ষেত্রে ব্যাংক বিয়োগ করেছে, আমাদের বিয়োগ করা উচিত, এইভাবে চিন্তা করতে পারি। যেভাবে করি না কেন এটি বিয়োগ করতে হবে হচ্ছে 12,000 টাকা। ইস্যুকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে, এটি একটু বিপরীত বিষয়। দেখো আমি একটা চেক ইস্যু করেছিলাম, মানে আমি নগদের মধ্যে বিয়োগ করেছিলাম, ব্যাংক প্রত্যাখ্যান করেছে, ব্যাংক টাকা দেয়নি। তাহলে আমি চেকটি ইস্যু করেছিলাম, বিয়োগ করেছিলাম, ব্যাংক প্রত্যাখ্যান করেছে মানে ব্যাংক টাকাটা দেয়নি, তাহলে ব্যাংক কিছুই করেনি। তাহলে আমাকে যোগ করতে হবে 500 টাকা। পরের সময় দেখো 5,000 টাকার একটি প্রাপ্য বিল 4,800 টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছিল। আমি আবারও বলছি, 5,000 টাকার একটি প্রাপ্য বিল 4,800 টাকায় ব্যাংকে বাট্টা করা হয়েছিল, যা প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু নগদান মুক্ত হয়নি। তাহলে 5,000 একটা প্রাপ্য বিল 4,800 টাকায় বাট্টা করা হয়েছিল ব্যাংকে, সেটা প্রত্যাখ্যাত হয়েছে। তার মানে ব্যাংক এখন আমার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিবে, মানে ব্যাংক বিয়োগ করবে। তাহলে আমাকেও কি করতে হবে, নগদান মধ্যে বিয়োগ করতে হবে। কিন্তু এখানে সাথে মজার বিষয়টি হচ্ছে যে আমরা কিন্তু পরীক্ষার হলে আমরা অনেক সময় ভুল করে থাকি। আমরা বিয়োগটা ব্যাংকে যেহেতু আমি 4800 টাকায় বাট্টা করেছিলাম, তো আমরা যদি এখন 4800 টাকা বিয়োগ করি নগদান বইতে, সেটি ভুল হবে। কারণ ব্যাংকে যেটি 4800 টাকায় বাট্টা করা হয়েছিল, সেই বিলটি ব্যাংক যখন আদায় করবে, তখন আদায় করার সময় ব্যাংক কিন্তু ঠিকই 5,000 টাকা আদায় করতো। যেহেতু ব্যাংক আদায় করতে পারেনি, এখন ব্যাংক আমার কাছ থেকে আদায় করবে ওই টাকাটা, সে এখন 4800 টাকা আদায় করবে না, সে 5,000 টাকা আদায় করবে। ব্যাংক কিছুতেই ক্ষতি বহন করবে না। তো এখানে মনে রাখবে যে 4800 টাকা নয়, আমাকে হিসাবভুক্ত করতে হবে 5,000 টাকা, পূর্ণ টাকা হিসাবভুক্ত করতে হবে। তাহলে ব্যাংক বিয়োগ করেছে, আমাকে 5,000 টাকা বিয়োগ করতে হবে। সবার শেষের একটা এন্ট্রি, ব্যাংক সুদ মঞ্জুর করেছে 500 টাকা। তো ব্যাংক যদি সুদ মঞ্জুর করে, ব্যাংক যোগ করেছে, আমাকেও যোগ করতে হবে 500 টাকা। একদম সহজ কথা। এবং আরেকটা এন্ট্রি আছে, ব্যাংক চার্জ করেছে 100 টাকা, মানে ব্যাংক চার্জ করা মানে ব্যাংক বিয়োগ করেছে 100 টাকা, আমাকেও বিয়োগ করতে হবে 100 টাকা। তাহলে এইভাবে তোমরা যদি বাসায় নিজেরা বসে আমার এই ভিডিও দেখে দেখে খাতা কলম নিয়ে বসে অঙ্কটি করে ফেলো, তাহলে আমার মনে হয় তোমরা অনেক বড় একটি অঙ্কের সমাধান তোমরা করে ফেলেছ। এবং এত বড় একটি অঙ্ক সমাধান করার পরে ব্যাংক সমন্বয় বিবরণীতে আর কোনো অঙ্কের সমস্যা হবে বলে আমি মনে করি না। তবে একটা বিষয় হচ্ছে, আমি কিন্তু এখনো পর্যন্ত নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্বৃত্ত নিয়ে কাজ করছি। আমি এখনো কিন্তু পরবর্তী লেকচারে যাইনি, আমি আমার পরবর্তী লেকচারে যাব নগদান বই অনুসারে ব্যাংক জমার তিরিক্ত। তো আজকে আমি একটু তোমাদেরকে বলে রাখি, নগদান বই অনুসারে ব্যাংক জমার তিরিক্তের অঙ্কগুলো করতে হলে তোমাকে শুধু একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে অর্থাৎ ব্যাংক যদি যোগ করে তোমাকে কিন্তু উল্টোটা করতে হবে, বিয়োগ করতে হবে। আমরা আগে বলেছিলাম ব্যাংক যোগ করলে আমরা যোগ করব, ব্যাংক বিয়োগ করলে আমরা বিয়োগ করব। এখন যদি আমি অঙ্কটা আমার হয় নগদান বই অনুযায়ী ব্যাংক জমার তিরিক্ত, সেক্ষেত্রে তোমার সূত্রটি দাঁড়াবে ব্যাংক যোগ করলে আমরা বিয়োগ করব, ব্যাংক বিয়োগ করলে আমরা যোগ করব, উল্টোটা করতে হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো এবং ভিডিওটি কয়েকবার দেখে অঙ্কটি করে নিও। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ।